মেয়েটা দরজা লাগিয়ে বলল, শুরু করতে পারেন। আমারও আর তর্স হইছে না মেয়েটাকে দেখার জন্য, তাই বললাম, আপনার চেহারাটা দেখেন, মুখের কাপড়টা সরান একটু। গলা দিয়ে যেন কথা বের হচ্ছিল না। মেয়েটা নিজের মুখের কাপড় সরাতেই আমি যেন এক অন্য জগতে হারিয়ে গেলাম। এ কি মানুষ নাকি পরী? এত সুন্দর মানুষ হতে পারে আগে জানা ছিল না। মেয়েটার কাজল কালো চোখগুলো দেখেই আমি আগেই তার প্রেমে পড়ে গেছিলাম। আর এখন তার এত সুন্দর অপরূপ চেহারা, আর ঠোঁটের নিচে একটা তিল, হালকা মেকআপ আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমি তো লোভ সামলাতে পারছি না। আর সোনার বরণ শরীর, আর তার সোনার বরণ শরীর আর চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে গেলাম। ধীরে ধীরে মেয়েটার দিকে অগ্রসর হলাম। মেয়েটা একটু একটু করে পিছুপা হচ্ছে। মেয়েটা বিছানায় পড়ে যায়। আমিও তার উপর পাগলা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ি নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য। মেয়েটা চোখ বন্ধ করে শুয়ে আছে, তার গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ঠোঁট জোড়া মেয়েটার ঠোঁট জোড়ার সাথে চুবিয়ে চুষতে লাগলাম। নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছি। তার সারা শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলছে। আমি ধীরে ধীরে তার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। আমি সাথে সাথে তাকে লিপ কিস করে বসি। মেয়েটা কেঁপে উঠে আমাকে জড়িয়ে ধরে ফেলে। আমিও তার প্রতি পুরো নেশায় আক্রান্ত হয়ে পড়লাম। দুইজনই সুখের রাজ্যে হারিয়ে গেছি। হঠাৎ একটা বিকট শব্দ হলো। আমার নেশা কেটে গেল। আমি মেয়েটাকে ছেড়ে দেই। তারপর চেয়ে দেখি মোবাইলে কল আসছে। মেয়েটা বলল, যদি কিছু মনে না করেন তাহলে ফোনটা ধরতে পারি? কিন্তু আমার সামনে কথা বলতে হবে। মেয়েটা আমার কথা শুনে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সুন্দর একটা মিষ্টি কণ্ঠে ভেসে আসলো একটা ছোট বাচ্চার আওয়াজ। বাচ্চাটা বলছে, আপু আপু, তুমি কোথায় আসো? কখন আসবে? আমার তোমাকে ছাড়া ঘুম আসছে না। তুমি তাড়াতাড়ি আসো না আপু, আমার যে তোমাকে ছাড়া ঘুমাতে ভয় করে। কথাগুলো শুনে বুঝতে পারলাম বাচ্চাটা মেয়েটার ভাই হয়। মেয়েটা বলছে, তুমি এখনো জেগে আছো? নার্স আন্টি তোমাকে ঘুম পাড়িয়ে দেয়নি? দিয়েছিল কিন্তু আমার ঘুম আসছিল না, তাই জেগে গেছি। ফোন কিভাবে করলে? নার্স আন্টি করেছে, আমার কথা বলতে ইচ্ছা করেছিল, তাই। তুমি তাড়াতাড়ি এসো না আপু, আমার তোমাকে ছাড়া ঘুম আসে না। বাবু, আমি তো কাজে আছি, এখন আসতে পারবো না। একটু পরে যাই, তুমি ততক্ষণে ঘুমাও। আমি তোমার জন্য আসার সময় চকলেট কিনে আনবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি নার্স আন্টিকে বলে দিচ্ছি যাতে তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপু, লাল চকলেট আনবা, ওইটা অনেক মজা। ঠিক আছে, আনবো। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা আপু, তাড়াতাড়ি এসো। বলে ফোনটা টুট টুট শব্দ করে কেটে গেল। আমি এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিলাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এবার আপনি শুরু করতে পারেন। কিন্তু বাচ্চাটার কথা শুনে আমার মনের প্রশ্নের পাহাড় আরো বড় হয়ে গেল। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা কি হয়? ও বলল, ওর ভাই। আমার এবার জানার আগ্রহ আরো বেড়ে গেল। তাই মেয়েটাকে বললাম, আচ্ছা, যদি কিছু মনে না করেন কিছু কথা জানতে পারি? জি বলুন। আমার কেন জানি মনে হচ্ছে আপনার জীবনে বড় ধরনের ঝড় উঠেছে, যার কারণে আপনি এই পথটা বেছে নিলেন। সেটা কি আমি জানতে পারি? আপনারা তো জেনে কাম নাই, যা করতে আসছেন তাই করে বিদায় হন। এবার আমার মাথা গরম হয়ে গেল। একটু বললে কি হয়? তাই রেগে বললাম, আচ্ছা, করব না, আমি চলে যাচ্ছি, দেন আমার টাকা ফেরত দেন। কিছুটা ব্ল্যাকমেল করে, কারণ আমি বুঝতে পারছি মেয়েটা বিপদে পড়ছে। প্লিজ এমনটা করবেন না। আপনি চলে গেলে আমার ভাইয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো না, আর এত রাতে আমি আর কোনো কাস্টমারও পাবো না। প্লিজ এমন কইরেন না। আচ্ছা, আপনার ভাইয়ের কি হয়েছে, আর আপনারই বা কি হয়েছে, যার কারণে আমি নিজের সতীত্ব নষ্ট করতেও পিছুপা হচ্ছেন না? সবকিছু খুলে বলুন আমাকে, তাহলে আমি যাব না। আপনি সত্যিই সব জানতে চান? তার জন্য তো জিজ্ঞেস করছি। আমার নাম মেহেরিমা জাহান। আমি কুমিল্লার বাসিন্দা। 1 বছর আগে মাধ্যমিক পাশ করে কলেজে উঠছি। আমার বাবা একজন দিনমজুর ছিলেন। আজ থেকে প্রায় 6 মাস আগে আমার বাবা মা দুজনেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। সেদিন থেকে আমার জীবনে দুঃখের ঝড় নেমে আসে। যে লোকটা আমার মা বাবাকে গাড়ি চাপা দিয়েছিল, সে লোকটা অনেক ধনী ছিল। আমাকে আর আমার ভাইকে ওনার সাথে করে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমার মামা আর মামি দুজন খুব লোভী। তারা ওই লোকটার কাছ থেকে টাকা নেয়, তারপর লোকটাকে চলে যেতে বলে। আর তারপর মামি চক্রান্ত করে বাবার সব জায়গা জমি নিজের নামে করিয়ে নিয়েছিলেন। ওনারা ঠিক করেছিলেন আমাকে ওনাদের ছেলের সাথে বিয়ে দিবেন, কিন্তু ওনার ছেলে অনেক খারাপ লোক ছিলেন, নেশা করত। তাই আমি বিয়েতে রাজি হইনি, কিন্তু এতে করে ওনারা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বাধ্য হয়ে ছোট ভাইকে নিয়ে কোনো মতে পালিয়ে ঢাকা চলে আসি। ঢাকায় এসে এই ছোট্ট রুমটা ভাড়া নেই।